মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রার আশা। ফ্যাসিবাদী ধারার পরিবর্তন করেনি সরকার, অভিযোগ জামায়াত আমিরের। ভারতে পলাতকদের ফেরাতে কাজ চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 589, আহত প্রায় 3000, মার্কিন নিষেধাজ্ঞায় ব্যাহত উদ্ধার তৎপরতা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশির আলিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 5টা 16 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত 7টা 45 ঢাকায় পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান। এর আগে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। দ্বিপাক্ষিক আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। দুই নেতার এবং বৈঠক ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআইমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 1920 শতাব্দীর চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর নিয়ে গ্রেট হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোর প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সহযোগিতার আশ্বাস মিলেছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবেই, বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম থাকতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করতে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। This visit has not only been historic, but it marks a new era of a leader in our region, Honorable Prime Minister Tareq Rahman, and his vision of development for our country and the way he sees and views the region for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world.
পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় চীন সরকার। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করে চীন। এর ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে 50 বছরের যে সম্পর্ক, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সম্পর্কে আরও নতুন মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চায়নার বেজিং থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশে ধর্ষণ ও হত্যা সহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল তা বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। একই সঙ্গে সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে জনগণ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। গণঅভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ভারত যেভাবে পুশ ইন করছে সেটা যথাযথ প্রক্রিয়ায় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে আরব আমিরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করছে। মাদকের কারণে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে। মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার সহায়তায় তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে আমিরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। পুশিন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। প্রত্যেকটা বর্ডারে যেখানে যেখানে পুশিনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনার জন্য সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়ে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানো চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি মূলত সংশ্লিষ্ট দেশের আইন, মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতা, দ্বিপাক্ষিক চুক্তি ও কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে বলেও জানান তারা। আবার বাংলাদেশে বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়েও আদালতে আপত্তি তুলতে পারেন বেনজিরের পক্ষ থেকে তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার অবশ্যই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, তবে এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার ওপর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকা এখন 59 বাংলাদেশির নাম রয়েছে। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামি সহ বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। তাদের অধিকাংশকেই দেশে ফেরানো সম্ভব হয়নি। প্যাটার্ন হয়ে গেছে যে হচ্ছে একটা বড় একটা ক্রাইম করার পরে তারা এই লয়ের লুপ হোলের মধ্যে তারা একবার বের হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারে না। হ্যাঁ, তারা বিদেশে গিয়ে ফরেন প্রোটেকশনও পাইতেছে। বাংলাদেশের ওরা দে ডোন্ট ট্রাই এনাফ, ওরা ভালো নেগোশিয়েট করে না। ইন্টারপোল নিজেই সব রেড নোটিশ প্রকাশ করে না। অনেক নোটিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকে। আন্তর্জাতিক এই সংস্থার ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় এখনো বেনজির আহমেদের নাম নেই। প্রত্যর্পণ অনুরোধে মামলার শক্ত ভিত্তি দেখাতে হবে বলে জানালেন এই অপরাধ বিশ্লেষক। দুটো দেশের মধ্যে একমত থাকতে হবে যে এই লোক বা এই অপরাধী আমাদের অনেক ক্ষতি করেছে এবং এই অপরাধীর সমস্ত ইন্টারন্যাশনাল যে ট্রিটি সেগুলোর রুলস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা ফুলফিল করে কিনা সেটা কিন্তু দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু এগুলো আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। দুই দেশের মধ্যে যদি ট্রাস্টের বিষয় না থাকে তাহলে কখনো তাকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে মনে করি। রেড নোটিশের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা গেলেও অনেক সময় তাকে ফেরানো যায় না বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে, সেটিও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। তারপর ওই যে স্থানীয় যেই দেশে উনি থাকেন, যেই অপরাধীরা লুকিয়ে থাকেন কিংবা প্রকাশ্যে থাকেন, ওইখানকার আইনও কিন্তু তার বেলায় প্রযোজ্য। ফলে আসলে ব্যাপারটি সরকার বলা হয় যে আমরা দ্রুত তাদেরকে নিয়ে আসব এবং সেই ধরনের আমরা ডিমান্ড নোট পাঠিয়ে থাকি, কিন্তু এটি কিন্তু আসলে তো সহজ ব্যাপার না যে আপনি চাইলেই আপনাকে ওরা পাঠিয়ে দিবে। বেনজির আহমেদকে ফেরাতে যথাযথ নথিপত্র, পরিচয় নিশ্চিতকরণ এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। মাজারসমূহের উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য এর অধিকতর স্বচ্ছতার প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেটের মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত সভায় তিনি একথা বলেন। এ সময় মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও খাদিম পরিবারের সঙ্গে মাজার কাঠামো ঠিক করার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আগামী দিনে দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেগুলির ব্যবস্থাপনার জন্য, অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত, সবাই এই বিষয়ে একমত যে পুরো ব্যাপারটি একটি স্বচ্ছতা প্রয়োজন। এই স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সাইবার নিরাপত্তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাইবার সিকিউরিটি কনভার্জেন্স প্ল্যাটফর্ম ফিনিক্স সামিটের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এমন এক নীতিমালা প্রণয়ন করা হবে যার মাধ্যমে জাতীয় অগ্রাধিকার বাস্তবায়িত হবে। আর্থিক খাত সহ সরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করার আশ্বাসও দেন ইয়াসের খান চৌধুরী। Cyber security is your guard for all your IT stuff, for all your software, for all your data. Data security is very important, I think, particularly for banks, particularly for financial institutions, and definitely for the government. Eventually, আমরা ইনশাআল্লাহ we hope যে এটাকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা বাস্তবায়নগুলো করতে পারবো আমাদের যেসব আইডিয়াস আইটি সেক্টরে আছে। শোক, ত্যাগ ও সত্যের চেতনায় পালিত হয়েছে পবিত্র আশুরা।
কারবালার মর্মান্তিক শাহাদতের স্মরণে শুক্রবার সকালে হোসেনি দালান থেকে বের হয় শতবর্ষের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নাজমুল ইসলামের প্রতিবেদন। হিজরি 61 সনে 10 মহরম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা নির্মমভাবে শাহাদত বরণ করেন। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়। মুহূর্তেই ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। কালো পোশাক পরিহিত শোকাহত অংশগ্রহণকারীদের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ কারবালার স্মৃতিবাহী নানা ধর্মীয় প্রতীক। খালি পায়ে মিছিলে অংশ নিয়ে তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। আজকে 10 মহরম আমরা শোক মিছিল ওনাদের জন্য বের করছি এবং তাজিয়া নিয়ে আমরা সবাই ঈদগাহ জিগাতলা নিয়ে আমরা মিছিল শেষ করব, মিছিল পৌঁছায় শেষ করব। এটা হলো শোক মিছিল, এটা কোনো আনন্দের মিছিল না, এটা আমরা শোক করতেছি। দুনিয়াতে যেমন সবাই যেমন আমাকে হোসেনরে যেমন শ্রদ্ধা করে এমন শোক মিছিল পালন করে। নবীর প্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম তার 6 মাসের শিশু সহ 72 জন সঙ্গী নিয়ে ইসলাম রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। আমরা ওনাদেরকে স্মরণ করি, শোক পালন করি। কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি সত্য, ন্যায়, ধৈর্য ও ত্যাগের আদর্শ, যা যুগে যুগে মুসলমানদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা যোগাবে বলেও জানান তারা। ন্যায়ের জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন, ইসলামের জন্য। আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের বিপক্ষে কখনোই যাব না। কারবালায় যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা আমাদের জীবনে অনেক রকম শিক্ষা দেয়। এই ঘটনা কোনোদিন ভুলার না, প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব, মানে এটা পালন করার। তাজিয়া মিছিল কেবল শোকের বহিঃপ্রকাশ নয়, এটি কারবালার সেই রক্তাক্ত ইতিহাসের স্মারক, যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে মানবতার জন্য রেখে গেছেন আপোষহীনতার এক অনন্য দৃষ্টান্ত। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময় 869 শিশু শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 93 শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে 702 শিশু। ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও চাল ও মাছের বাজারে নতুন করে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম বেশ চড়া। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। এদিকে গেল সপ্তাহের চেয়ে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। পাশাপাশি নাজির শাইল, মিনিকেট, চিনি গুঁড়া চাল সহ বেশ কয়েক ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মুদি পণ্যের বাজার। রিপোর্ট করছেন মফিউর রহমান। রাজধানীর বাজারে এখন একমাত্র স্বস্তির নাম ডিম আর মুরগি। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়, আর সোনালী মুরগি মিলছে 320 থেকে 340 টাকায়। ডজন প্রতি ফার্মের লাল ডিমের দাম নেমে এসেছে 120 থেকে 130 টাকায়। লালটা 120, সাদাটা 110, হাঁসের ডিম 180 টাকা ডজন। ব্রয়লার মুরগিটা বেচতেছি আমরা 160 টাকা, সোনালী মুরগি বেচতেছি 340 টাকা, আমরা লেয়ার মুরগিটা বেচতেছি 340 টাকা বেচতেছি। তবে এই স্বস্তি উধাও চালের বাজারে গেলে। নতুন করে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। দেশি নাজিশাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, আর বিদেশি নাজিশাল ছুঁয়েছে 80 টাকা। আর সুগন্ধি পোলাওর চালের কেজি এখন 160 টাকা। নাজিশাল একটু বাড়ছে, নাজিশালের দাম বেশি। মিনিকেট ধরেন না, মিনিকেট প্রাইস হচ্ছে 75 টাকা, আর আটার বিক্রি হচ্ছে 55 টাকা। পিছিয়ে নেই মাছের বাজারও। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকার মতো। আকারভেদে রুই কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে। এর তুলনায় একটু বাড়ছে, সাপ্তাহিক তো শুক্রবারের বাজারে একটু দাম বেশি। আগে 3 কেজি রুই মাছ কিনতাম 350 টাকা কেজি, এখন 3 কেজি রুই মাছ কিনা লাগে 410 টাকা কেজি।
বেশি 450 টাকা। উত্তাপ ছড়াচ্ছে কাঁচা সবজির বাজার। প্রায় সব রকম মৌসুমী সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 80 টাকা দরে। ঝাল ছড়ানো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। ফুলকপি 100 টাকা পিস, বাঁধাকপি 100 টাকা পিস, পেঁপে 50 টাকা কেজি, দেশি শসা 80 টাকা কেজি, হাইব্রিড শসা 70 টাকা কেজি। সরকার পে স্কেল ঘোষণা করছে, পে স্কেল তো দেয়ই নাই, কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে গেছে। একটু বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টির জন্য খেত নষ্ট হয়ে গেছে, বেড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় এদের মধ্যে কোনো একটা বিষয় আছে। মুদি বাজারে প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। প্রতি লিটার সয়াবিন তেল 195 টাকা, প্যাকেটজাত চিনি 110 টাকা, দেশি মসুর ডাল 150 টাকা এবং মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। শি জিনপিং এর সঙ্গে বৈঠক, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রার আশা। ফ্যাসিবাদী ধারার পরিবর্তন করেনি সরকার, অভিযোগ জামায়াত আমিরের। ভারতে পলাতকদের ফেরাতে কাজ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 589, আহত প্রায় 3000, মার্কিন নিষেধাজ্ঞায় ব্যাহত উদ্ধার তৎপরতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সকাল 11টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।